নেতানিয়াহু আর গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ইহুদি বিদ্বেষ বলে মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নেই দাবি যুক্তরাষ্ট্রের। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও গ্রেফতারের সম্ভাবনা নেই বলছেন বিশ্লেষকরা। আইসিসির সিদ্ধান্ত বাস্তবায়নে সদস্যদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহ্বান। ইউক্রেনে হামলায় নতুন ধরনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া। যুক্তরাষ্ট্র বলছে পরীক্ষা চালিয়েছে মস্কো। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজা লেবাননে অব্যাহত ইসরায়েলি বর্বরতা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘণ্টায় উপত্যকায় ঝরেছে 88 ফিলিস্তিনের প্রাণ। ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে উত্তর গাজায়। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে বেইত লাহিয়া ও শেখ রেদওয়ান এলাকায়। বেসামরিক ঘরবাড়ি টার্গেট। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা প্রাণহানি আরও বাড়তে পারে। এদিকে লেবাননেও চলছে বর্বরতা। সীমান্তের দুটি এলাকায় নির্বিচারে চলছে বোমা বর্ষণ। 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 44, আহত অনেকে। বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় চলছে তোলপাড়। স্রেফ ইহুদি বিদ্বেষ থেকে এই পদক্ষেপ বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রশাসনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই আইসিসির, ভাষ্য হোয়াইট হাউসের। গাজায় দীর্ঘ 13 মাস ধরে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। থামেনি নির্বিচার গুলি, বোমা বর্ষণ আর বিমান হামলা। একাধিকবার বন্ধ করে দেয়া হয়েছে ত্রাণ সরবরাহ। বারবার আগ্রাসনের শিকার হয়েছে হাসপাতালগুলো। সম্মুখ হামলায় তো ফিলিস্তিনিদের প্রাণ যাচ্ছেই, মরতে হচ্ছে অনাহার, বিনা চিকিৎসায়। যারা এখনও জীবিত তারাও কাটাচ্ছেন মানবেতর জীবন। টয়লেটে লুকাতেও বাধ্য হচ্ছেন গাজাবাসী, রয়েছে সেই নজির। দেরিতে হলেও অমানবিক আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নিল আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহু আর তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি করল গ্রেফতারি পরোয়ানা। যদিও আদালতের এ পদক্ষেপকে ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এটা স্রেফ ইহুদি বিদ্বেষ। উদ্দেশ্য একটাই, ইসরায়েলকে থামানো। বিশ্বের ইতিহাসে এটা কালো অধ্যায় হয়ে থাকবে। যারা ইহুদিদের ধ্বংস করতে চায় তাদের প্রতিহত করায় যুদ্ধাপরাধীর তকমা দেওয়া হলো। কিন্তু যাই হোক না কেন, আমরা থামবো না। আত্মরক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। আইসিসির পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই দাবি হোয়াইট হাউসের। পরিস্থিতি মোকাবেলায় তেল আবিবের পাশে থাকবে ওয়াশিংটন, বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই আইসিসির। স্পর্শকাতর ইস্যুতে এমন ত্রুটিপূর্ণ সিদ্ধান্তে মার্কিন প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সব অংশীদারের সাথে কথা হচ্ছে। চলতি বছরই যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেফতারের আবেদন করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। মূলত সেই আবেদনের ভিত্তিতেই জারি হলো পরোয়ানা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এবার সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। অবশ্য আইসিসির এই পরোয়ানা গাজা পরিস্থিতিকে কতটুকু প্রভাবিত করবে তা নিয়ে সন্দিহান অনেকে। অভিযোগ, এসব লোক দেখানো পদক্ষেপ। সত্যিকার অর্থে গ্রেফতার করা হবে না কাউকে। এদিকে আইসিসির এমন পদক্ষেপকে প্রয়োজনীয় বলছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ভাষ্য, দেরিতে হলেও সঠিক উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর ইসরায়েলে জোরালো হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ।
বৃহস্পতিবার রাজধানী তেল আবিবে জড়ো হয় লাখ লাখ মানুষ। নেতানিয়াহু বিরোধী স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। 1 বছরের বেশি সময় পরও হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করতে না পারায় প্রধানমন্ত্রীকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, ইসরায়েলি নাগরিকরা নয়, রাজনৈতিক স্বার্থসিদ্ধিই বেশি গুরুত্বপূর্ণ নেতানিয়াহু প্রশাসনের কাছে। জিম্মি উদ্ধারে নেতানিয়াহু সরকারের তৎপরতায় শুরু থেকেই সন্তুষ্ট নয় সাধারণ ইসরায়েলিরা। প্রতিদিনই বাড়ছে ক্ষোভ। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি যেন ঘি ঢেলেছে সেই ক্ষোভে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। নিজের অবস্থানের পক্ষে সাফাই গিয়ে বলেন, গাজা অভিযানে নেতৃত্ব দিতে পেরে গর্বিত তিনি। তার অভিযোগ, ইসরায়েল ও হামাসকে এক কাতারে ফেলেছে আইসিসি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, করেন এমন দাবিও। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইয়োভ গ্যালান্টের বেশ কিছু নির্দেশ ও মন্তব্যকে মানবাধিকার বিরোধী বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজা দখল মানে সেখানে থাকবে না কোনো খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুৎ, এমন মন্তব্য গ্যালান্ট করেছিলেন যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই। আর তাই বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতি প্রকাশ করে গোষ্ঠীটি। এ সময় গাজায় আগ্রাসনে দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানায় তারা। অবশ্য নেতানিয়াহু গ্যালান্টের পাশাপাশি 7 অক্টোবরে ইসরায়েলের হামলার জন্য হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে আইসিসি, যদিও এরই মধ্যে দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সত্যিই গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট? আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিশ্লেষকরা বলছেন তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। গ্রেফতার করতে পারে এমন কোনো দেশে আর যাবেন না তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। গাজায় নির্মম বর্বরতা চালানোর 1 বছর পর প্রথমবার আন্তর্জাতিক কোন আদালতে অভিযুক্ত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। এই আদালতের 120 সদস্য দেশের নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্যবাধকতা রয়েছে, যদিও এদের মধ্যে মিত্র কয়েকটি দেশ এরই মধ্যে চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহুকে গ্রেফতার না করার বার্তা দিচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি এড়াতে এখন থেকে এসব দেশকে এড়িয়ে চলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি মনে করি না নেতানিয়াহু গ্রেফতার হবেন, কারণ যেসব দেশ তাকে গ্রেফতার করতে পারে সেসব দেশ সফরের ঝুঁকি তিনি নেবেন না। তবে এই সিদ্ধান্তের ফলে তার স্বাধীনতা কমল, অনেক দেশেই আর যেতে পারবেন না। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরো মজবুত হবে। অবশ্য ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউরোপের অনেক দেশ নেতানিয়াহুকে গ্রেফতার করতেও পারেন। আইসিসির সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা আগেই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার সদস্য দেশগুলোকে পরোয়ানা সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। গাজায় যা ঘটছে তা বন্ধ হওয়া উচিত। নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্ত রাজনৈতিক নয়, এটি একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান দেখানোর পাশাপাশি বাস্তবায়ন করা উচিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে সম্পৃক্ত সকল দেশ যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। এর আগে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেই পরোয়ানা নিয়ে এরই মধ্যে একাধিক দেশ সফর করে ফেলেছেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলার জেরে এবার বড় পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেনে ছড়ল নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ভ্লাদিমির পুতিনের দাবি, তাদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ওয়াশিংটনের দাবি,
হামলার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল। নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। মার্কিন এটিএস সিএমএস আর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলের জবাবে ইউক্রেনে নতুন ধরনের এক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাদল। ইউক্রেনের নিপ্রো শহরের প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া নতুন মিসাইলের ছদ্মনাম ওরেশনিক। অবশ্য পশ্চিমাদের হুঁশিয়ারি করতে বেশ কৌশলী ছিলেন পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বেছে নেন রণক্ষেত্রকে। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শত্রুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারবে না। সৈন্যরা সফলতার সাথে অগ্রগামী হচ্ছে। মার্কিন ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাব দিতেই ইউক্রেনের প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছি, যার একটি ছিল মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সেটি পরমাণু অস্ত্র নয়। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ভেবে ভুল করেছিল ইউক্রেন, পরে সেটিকে মধ্যম পাল্লার মিসাইল হিসেবে চিহ্নিত করে পেন্টাগন। জানায় পরীক্ষার বিষয়েও তাদের আগে তথ্য দেওয়া হয়েছিল। রাশিয়া পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি দেশটিরই RS-26 রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আদলে তৈরি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের পর নতুন প্রযুক্তির মিসাইল ছুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পথে আরও এগুলেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংবাদ সম্মেলনে লাইভ ব্রিফিং চলাকালেই ফোন কলে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মন্তব্য করতে নিষেধ করা হলো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। ইউক্রেনের নিপ্রো শহরে মস্কোর মিসাইল হামলার জেরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাঝেই ফোন আসে মারিয়া জাকারোভার কাছে। নির্দেশ দেওয়া হয় সম্মেলনে এ বিষয়ে কোনো কথা না বলতে। মারিয়ার সামনে থাকা মাইকের কারণে স্পষ্ট শোনা যায় অপর পক্ষের কথোপকথন। এ সময় ঠিকমতো কথা শেষ না করেই তড়িঘড়ি করে কল কেটে দেন তিনি। পরে এই কথোপকথনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান মুখপাত্র। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে এক ভবঘুরেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। বুধবার তাকে আটক করা হয়। অভিযোগ, স্টক এক্সচেঞ্জের এক কর্মী ওই ভবঘুরেকে নিজেকে লাদেন দাবি করতে শুনেছেন। এফবিআই জানায় অভিযুক্ত হারুন আব্দুল মালিক স্টক এক্সচেঞ্জের বাইরে ওয়াল স্ট্রিটে বোমা রাখতে চেয়েছিলেন, তবে মোটিভ পরিষ্কার নয় বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে। রোবোটিক্সের সহায়তায় দুটি ফুসফুসি প্রতিস্থাপন করা হয়েছে সফলভাবে। যুক্তরাষ্ট্রের NYU ল্যানগন হেলথের এই সফল অস্ত্রোপচার চিকিৎসা বিজ্ঞানে উন্মোচন করল নতুন দুয়ার। যুগান্তকারী অর্জনে পুরো বিশ্বে নতুন করে শুরু হয়েছে তোলপাড়। চিকিৎসকরা মনে করেন ফুসফুস প্রতিস্থাপনে রোবোটিক্সের ব্যবহার রোগীদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি ট্রমা কমাতেও সাহায্য করবে। নিউ ইয়র্কের বাসিন্দা 57 বছর বয়সী চেরেল মেহকার বিশ্বে একমাত্র ব্যক্তি যার দুটি ফুসফুসই প্রতিস্থাপন করা হয়েছে রোবোটিক পদ্ধতিতে। নার্সিংহোমে কাজের পাশাপাশি নিজস্ব কারাতে স্কুলও আছে চেরেলের। এছাড়া মোটরসাইকেলের প্রতি রয়েছে বিশেষ নেশা। কিন্তু তেজস্বী চেরেল মেহকারের জীবনে অন্ধকার নেমে আসে ফুসফুসের তীব্র প্রদাহজনিত রোগ COPD-তে আক্রান্ত হওয়ার পর। 2010 সালে COPD-তে আক্রান্ত হই। ইনহেলার নিলে মোটামুটি ভালোই থাকতাম, কিন্তু 2021 সালে করোনা আক্রান্ত হই। এরপর থেকে প্রতিদিনই আমার অবস্থা খারাপ হতে থাকে। আমি বুঝতে পারি আমি আর আগের মতো নিঃশ্বাস নিতে পারছি না। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে নিউ ইয়র্কের ল্যাঙ্গন হেলথের দ্বারস্থ হন চেরেল। তারা জানায় ফুসফুস প্রতিস্থাপনের জন্য উপযুক্ত তিনি। নাম রেজিস্ট্রেশনের 5 দিনের মাথাতেই আসে ফোন। তবে প্রচলিত পদ্ধতি নয়, বরং রোবটের সাহায্যে করা হবে ফুসফুস প্রতিস্থাপন। ভরকে গেলেও NYU ল্যাঙ্গন হেলথের চিকিৎসকদের ওপর ভরসা রাখেন চেরেল। এর আগে লস অ্যাঞ্জেলেসের সেডার সিনাই হাসপাতালে একটি ফুসফুস প্রতিস্থাপনে আংশিকভাবে ব্যবহার করা হয়েছিল রোবট। তবে রোবটের সাহায্যে জোড়া ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম। চিকিৎসকদের মত, রোবোটিক পদ্ধতিতে ফুসফুস প্রতিস্থাপনে কাটাছেঁড়া হয় সামান্য। এছাড়া রোগীদের হাসপাতালে অবস্থানের সময়ও হয় সংক্ষিপ্ত।
প্রচলিত অস্ত্রোপচারে ৮ ইঞ্চির মতো গভীর কাটাছেঁড়া করতে হয়। এজন্য সেরে ওঠার আগ পর্যন্ত রোগীকে দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া ট্রমা তো আছেই, কিন্তু রোবোটিক ট্রান্সপ্লান্টে এই ক্ষতের গভীরতা ২ ইঞ্চি। রোগী খুব দ্রুতই বাড়ি ফিরতে পারেন এবং ট্রমার ঝামেলাও পোহাতে হয় না। গত মাসে অনুষ্ঠিত হওয়া এই অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। জানিয়েছেন কিছুদিনের মাঝেই বাড়ি ফিরতে পারবেন চেরেল মেহকার। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা জারির জেরে আদানি গ্রুপের সাথে 2টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেনিয়ার পার্লামেন্ট সদস্যরাও। আফ্রিকার দেশটি নিজেদের প্রধান বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য আদানি গ্রুপের সাথে $185 কোটি চুক্তি করেছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ভারতীয় প্রতিষ্ঠানটির $73 কোটি 60 লাখ আরও একটি চুক্তি হয়েছিল। এর আগে আদানির বিরুদ্ধে ঘুষ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরপরই ধস নামে আদানি গ্রুপের শেয়ারের দামে। বৃহস্পতিবার শেয়ারের দাম 20% পর্যন্ত কমে যায়। পাশাপাশি গৌতম আদানির সম্পদ মূল্য কমে যায় $1240 কোটি। বলিভিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালেই মারামারিতে জড়ালেন আইন প্রণেতারা। বৃহস্পতিবার ডলার, জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশটিতে চলমান বিক্ষোভের জেরে ঘটে এই মারামারির ঘটনা। অধিবেশন চলাকালীন বিরোধী দলের এমপিরা নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে বাধা দিতে যান। পার্লামেন্টের পোডিয়ামে উঠে যায় তারা। পরে তাদের সাথে হাতাহাতি হয় সরকার দলীয় এমপিদের। গত মাস থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে দেশটির বিরোধী দলের সমর্থকরা। ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে ইউরোপের দেশ আইসল্যান্ড। বৃহস্পতিবার থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিস্ফোরণ। গেল 3 বছরে এই নিয়ে 10মবারের মতো আইসল্যান্ডের রেকেনহাস উপদ্বীপে ঘটল অগ্ন্যুৎপাতের ঘটনা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আইসল্যান্ডের আকাশ, এমনকি রাতেও থামছে না অগ্নিবর্ষণ। বিস্ফোরণের বিস্তার ঘটেছে সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত। তবে স্বাভাবিক রয়েছে বিমান চলাচল, বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি সামাল দিতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ আইসল্যান্ড প্রশাসনের। জার্মানিতে জমকালো আয়োজনে হলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অটোমোবাইল প্রযুক্তি টেসলার নব সংযোজন সাইবার ক্যাবের উন্মোচন। বুধবার বার্লিনের একটি শপিং মলে সর্বসাধারণের জন্য ছিল গাড়িটির প্রদর্শনী। সোনালী বর্ণের নতুন এবং অদেখা প্রযুক্তির এই সংস্কার দেখতে ভিড় করেছে বহু মানুষ। দেখতে গতানুগতিক মোটরযানের চেয়ে একদমই আলাদা। মিল নেই টেসলার অন্য কোনো সিগনেচার মডেলের সাথেও। নতুন অত্যাধুনিক ফিচার নিয়ে এবার বাজারে এলো টেসলার নতুন সংযোজন সাইবার ক্যাব। বুধবার জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এই গাড়ির জাঁকজমক প্রদর্শনীর। টেসলার বাকি সব গাড়ির মতোই স্বয়ংক্রিয় এই গাড়িটিতেও নেই কোনো স্টিয়ারিং হুইল ও ব্রেক প্যাডেল। ধারণা করা হচ্ছে 2 সিটার স্পোর্টস কারের আদলে নকশা করা এই গাড়িটি বানানো হয়েছে একান্ত ব্যক্তিগত ব্যবহার ও মূল্য সাশ্রয়ের উদ্দেশ্যে। গেল 10 অক্টোবর লস অ্যাঞ্জেলেসের একটি ইভেন্টে প্রথমবারের মতো লোকচক্ষুর সামনে আনা হয় টেসলার এই নতুন সংযোজনটি। তবে ঠিক কোন শ্রেণীর ক্রেতা লক্ষ্য করে এই গাড়িটি বাজারে আনা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। 2026 সালের মধ্যেই সর্বসাধারণের জন্য বাজারে উন্মুক্ত করা হবে এই সাইবার ক্যাবটি। চলবে কণ্ঠ ও মুঠোফোনের নির্দেশনায়। টেসলার স্বত্বাধিকারী ধনকুবের ইলন মাস্ক জানান, এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তির, যা নেই আগের কোনো মডেলে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।